রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতে এই সিদ্ধান্ত। সরকার রেট দিয়েছে 25, না বেচলে 25 টাকা আমাদের জরিমানা করে মেজিস্ট্রেট সাহেব। আলু পাম গে আনবি কি করব কইতিগা, আলু নাই আনা বন্ধ রাখতে হবে, আরেকদার বন্ধ আমরা বন্ধ। কোলেস্টোরে যায় মালামাল আছে, এটা কৃষকের কাছে নাই, এটা মানে পার্টির কাছে আছে। 3000, 4000, 5000 এখন আলু আছে কোন লোকে, তাদের কাছ থেকে বাজার নিয়ন্ত্রণ করতে। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। পর্যাপ্ত মজুদ থাকার পরও আজকে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নির্ধারণ করছে। সরকার যে দাম নির্ধারণ করেছে তার তোয়াক্কা করছে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 11 দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার কর্মবিরতির ডাক। চলবে না পণ্যবাহী কোনো নৌযান, স্বাভাবিক থাকবে যাত্রীবাহী যান। আকাশপথ খোলার 4 মাসেও আন্তর্জাতিক রুটে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী। গত 3 মাসে বাংলাদেশ বিমানের লোকসান 125 কোটি টাকা। সংকটে বেসরকারি বিমান সংস্থাও। রংপুরে দিন দুপুরে এক ঠিকাদারের 12.5 লাখ টাকা ছিনতাই। মাত্র 30 সেকেন্ডে ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে মাঠে পুলিশ। এবং মানবদেহের নীরব ব্যাধি অস্টিওপোরোসিস, প্রাথমিক অবস্থায় উপসর্গ না থাকায় মিলছে না নিরাময়ের উপায়। কায়িক পরিশ্রম ও সুষম খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বেচতে রাজি না হওয়ায় আড়তে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছেন ব্যাপারীরা। তাই রাজধানীর কারওয়ান বাজারে আসছে না কোনো আলুর ট্রাক, থমকে গেছে সরবরাহ। আড়তদারদের অভিযোগ, চাহিদার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকারি নজরদারি জোরদারের পরামর্শ তাদের। পাইকার ও আড়তদারদের হাঁকডাকে ব্যস্ত কারণ বাজারের আলুর আড়ত এখন একেবারেই ফাঁকা। পাইকাররা বলছেন, সংগ্রহে থাকা আলু ফুরালেই বন্ধ হবে বেচা কেনা। আমাদের দোকান বন্ধ রাখতে হবে, এর ছাড়া আর উপায় নাই। কালকে দোকান বন্ধ থাকবে, আলু নাই, কিছু নেই। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া 30 টাকা কেজি দরে বিক্রি না করলে আর্থিক জরিমানা সহ শাস্তি ঠেকাতেই আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যাপারীরা। রেকর্ড উৎপাদন আর পর্যাপ্ত মজুদ সত্ত্বেও গেল কয়েকদিন ধরেই আগুন আলুর বাজার। এর প্রভাব যেমন পড়েছে ক্রেতার পকেটে, বাদ যায়নি ব্যবসায়ীরাও। মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের জন্য তার বাসা কাছে কিনে তো ওইরকম করে পুষাতে পারি না। সবসময় আমি আগে কিনতাম 2 পাল্লা 3 পাল্লা, এখন 1 পাল্লা কিনি। যে কোনো জিনিস হাই হলে তো আপনার হিসাবের ভিতরে চলতে হয়, তাই না? আমাদের রেট হলো 40 আর 30, আর আমাদের সরকার রেট দিয়েছে 25, না বেচলে 25 টাকা আমাদের জরিমানা করে মেজিস্ট্রেট সাহেব। তো আমরা আর মাল বেচতে পারি না, ব্যাপারীকে আমরা কম দামে দিব না। এক বস্তা মাল বেচবো আমরা 40 টাকা আরোগদারি পারবো, আমাকে তো কোনো লাভ লোকসান নাই, কারণ আমরাকে জরিমানা দেব। সরকারি হিসাব বলছে আলুর উৎপাদন আর চাহিদার ফারাক অনেক। সেই হিসেবে সংকটের কোনো কারণ নেই। তবে সব হিসাব ওলটপালট করে দিয়ে কলকাঠি নাড়ছে মহাজন ও ব্যাপারীরা। কম থাক আর বেশি থাক, কোলেস্টোরে যায় মালামাল আছে, এটা কৃষকের কাছে নাই, এটা মানে পার্টির কাছে আছে। যারা আলু রাখছে বড় বড় পার্টি, 3000, 4000, 5000 এখন আলু আছে কোন লোকের, তাদের কাছে বাজার নিয়ন্ত্রণ করতে। এই মুহূর্তে যদি সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা না যায় তাহলে বাজার সহনীয় পর্যায়ে আসবে না। সরবরাহ সংকট হলে দাম আরও বাড়ার আশঙ্কা জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সানবীর রূপল। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রূপল। ইকবাল, ক্রেতা আছে, আলু নেই রাজধানীর কারওয়ান বাজারে। এটি হচ্ছে এখনকার খবর। সেটি হচ্ছে সকালেও আমি দেখিয়েছিলাম যে আলু কিন্তু নতুন করে কারওয়ান বাজারে আসেনি, অর্থাৎ যার ফলে আলুর যতটুকু চাহিদা ছিল সেই চাহিদাটুকু কিন্তু এখন সংকটে পরিণত হয়েছে। এর কারণ হিসেবে পাইকাররা বলছেন যে তারা কোল্ড স্টোরেজে নির্ধারিত দামে আলু কিনতে পারেননি, যার ফলে আলু কিন্তু নতুন করে প্রবেশ করেনি। তার একটি সংকট কিন্তু দেখা যাচ্ছে এখানে। সরকার নির্ধারিত দাম কার্যকর করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলছিলেন যে টিসিবির মাধ্যমেও কিন্তু তারা 25 টাকা দরে আলু বিক্রি করবেন। তবে এই পুরো জায়গাটিতে আমরা সাধারণত যে সময় অন্যান্য সময় আসলে আলুর স্তূপ থাকে, কিন্তু আজকে কিন্তু সেরকম কোনো অবস্থা নেই।
অর্থাৎ বেশি এখানে 17 জন আড়তদার তারা কারওয়ান বাজার আলু এই বাজারটিতে বিক্রি করেন, কিন্তু হাতে গোনা 3-4টি দোকানে অল্প কিছু আলু দেখতে পাচ্ছি, তার বাইরে কিন্তু আলু নেই। সেই আলুটুকু যতটুকু আছে সেটুকু হয়তো সময় গড়ানোর সাথে সাথে বেচা বিক্রি শেষ হয়ে যাবে। তবে গত 1-2 দিন আগে বাজার তদারকি করতে সরকারি পর্যায়ের যে লোকজন এসেছিলেন তারা কয়েকজনকে জরিমানা বা করেছিলেন, যে সেই সময় কিন্তু তারা আস্তে আস্তে করে আলু আনা কমিয়ে দিয়েছে। এবং মূল যে কথাটি তারা বলছিলেন যে গত দীর্ঘ সময়ে কারওয়ান বাজারে যারা ব্যবসা করেন তারাও আলুর যেমন ওই ঊর্ধ্বগতির অবস্থাটি দেখেননি, আবার আলু এরকম সংকট সেই অবস্থাটিও কিন্তু তারা কখনো দেখেননি, যার ফলে এটি কিন্তু একটি নতুন অবস্থার সৃষ্টি করেছে। কিছুদিন আগে পেঁয়াজের যে অবস্থা তৈরি হয়েছিল, এখন আলুর অবস্থাটিও কিন্তু সেরকম অবস্থা তৈরি হয়েছে। তো এই অবস্থাটি কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে বলা যাচ্ছে না। এর মধ্যে বলা হয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে আগাম জাতের যে আলু বা সামনে যে আলু আসার কথা, সেই আলু কিন্তু এবার আসতে কিছুটা দেরি হবে, যার ফলে স্থানীয় বাজারের যে চাহিদা, সেই বাজারের যে চাহিদা এবং যে সরবরাহ, সেই সরবরাহর মধ্য থেকেই কিন্তু এই পুরো বছরটি চলতে হবে। অর্থাৎ 1 মাস যদি আলু উৎপাদন পিছিয়ে যায় সেক্ষেত্রে সেই 1 মাসও কিন্তু আলু বর্তমানের যে কোল্ড স্টোরেজে আলু আছে সেই কোল্ড স্টোরেজের আলু দিয়েই চলতে হবে। তো সব কিছু মিলিয়ে আলুর এই সংকট এবং সমস্যা এবং সমাধান সেটি আসলে সরকারি তদারকির দাবি জানিয়েছেন এখানকার যে ব্যবসায়ী এবং যে পাইকারি আড়তদার, পাশাপাশি যে ক্রেতা আছেন, কারণ আলু সব সময় লাগে এবং সব সময় নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হিসেবে বিবেচনা করা হয়। তো এখনও পর্যন্ত আজকের যে বাজার দরটি সেটি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে 200 বা 220 টাকা দরে যারা বিক্রি করছেন তারা, অর্থাৎ প্রত্যেক কেজি পাইকারি দরে আলু বিক্রি হচ্ছে 38, 40 বা 42 টাকা দরে। তো এখন পর্যন্ত এইটুকু ছিল কারওয়ান বাজারের আলু বাজার থেকে সবশেষ খবর। কারওয়ান বাজারে গতকাল রাত থেকে বন্ধ রয়েছে আলু সরবরাহ, সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সানবে রূপল। এদিকে খাদ্য ভাতা সহ 11 দফা দাবি না মানায় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শুরু হয়েছে লাগাতার কর্মবিরতি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের মালবাহী নৌযান। এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, যেটি বলতে পারি সেটি হচ্ছে নৌ ধর্মঘটের কারণে কিন্তু এক ধরনের স্থবিরতা বিরাজ করছে, থমকে আছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে যে 16টি ঘাট রয়েছে সেই 16টি ঘাটে, যেখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিকরা এই লাইটের জাহাজ থেকে বিভিন্ন পণ্য, বিশেষ করে ভোগ্য পণ্যগুলো তারা খালাস করে থাকে, কিন্তু ধর্মঘটের কারণে আজকে কোনো ধরনের পণ্য খালাস হচ্ছে না লাইটের জাহাজে থেকে। এই চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে যে বড় বড় জাহাজগুলো রয়েছে সেখান থেকে কিন্তু লাইটারের জাহাজ প্রায় 2 থেকে 2.5 হাজারের মতো যে লাইটারের জাহাজ রয়েছে সেগুলো পণ্য নিয়ে ঘাটে আসে এবং ঘাট থেকে সে পণ্যগুলো খালাস করে। যেহেতু শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে খোরাকি ভাতা সহ 11 দফার দাবিতে, তার প্রেক্ষাপটে কিন্তু এখন স্থবিরতা বিরাজ করছে। আর এই যে ধর্মঘটে যদি অব্যাহত থাকে তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে চট্টগ্রাম বন্দর, বিশেষ করে কারণ ওইখানে যে মাদাবাসীগুলো রয়েছে সেখানে যদি পণ্যগুলো খালাস করতে না পারে, ভোগ্য পণ্যগুলো সেখান থেকে লাইটার জাহাজ করে না নিয়ে আসে, তাহলে সেখানে জাহাজ জটের সৃষ্টি হবে, যার প্রভাব পড়বে চট্টগ্রাম বন্দরে গিয়ে সরাসরি। এবং পাশাপাশি যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর যে ঘাটগুলো রয়েছে 16টি ঘাট, সেই 16টি ঘাটের যে গুদামগুলো রয়েছে সেই গুদামে কিন্তু পণ্যগুলো উঠার কথা, সেই পণ্যগুলো নির্দিষ্ট সময় উঠতে না পারলে কিন্তু গুদাম মালিকরা ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় কিন্তু পণ্যগুলো যদি এই জাহাজের যে হ্যাজ রয়েছে, যে গর্ত রয়েছে সেখানে যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে অনেক সময় গরমের কারণে কিন্তু সেই পণ্যগুলো পচে যেতে পারে। তো এই যে একদিকে যেমন বন্দরের ক্ষতি হচ্ছে, ঠিক অপরদিকে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং পাশাপাশি যদিও শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হবেন, কারণ তারা যে দীর্ঘদিন ধরে এই যদি ধর্মঘট যদি অব্যাহত থাকে তাহলে তারা ক্ষতির মুখে পড়বেন, কারণ তারা দিনে এনে দিনে খায়, ঠিক সেরকম শ্রমিকরা যা তাদের যে 11 দফা দাবিতে যে নৌ পরিবহন ধর্মঘট চলছে তা সেই ধর্মঘটের সর্বশেষ তথ্য ছিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর থেকে বিভিন্ন ঘাট থেকে। চলছে মালবাহী নৌযান ধর্মঘট, সে খবর জানাতে চট্টগ্রামের সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। সকালের সময় আরও থাকছে, কক্সবাজার ক্যাম্পের তুলনায় অন্তত 16টির বেশি সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জন্য অপেক্ষা করছে বদলে যাওয়া ভাষাঞ্চর। সৌর বিদ্যুৎ যোগাবে আলো, পানি।
আকাশপথে বন্ধ দ্বার খোলার 4 মাসেও ভিসা জটিলতা ও দেশগুলোর নানা বিধি নিষেধের কারণে আন্তর্জাতিক রুটে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। যদিও উড়োজাহাজ লিজের ভাড়া, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল অর্থ খরচ হচ্ছে, ফলে শুধু গত 3 মাসে বাংলাদেশ বিমানের লোকসান হয়েছে 125 কোটি টাকা। সংকটে আছে বেসরকারি বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলে বর্তমানে বাংলাদেশ থেকে 18টি রুটে সরাসরি ফ্লাইট যাচ্ছে, কিন্তু দেশগুলোর নানা শর্তের কারণে যাত্রী সংখ্যা কমেছে, ফলে ফ্লাইট চলছে সীমিত। এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতার 70% অব্যবহৃত থাকলেও খরচ বেড়েছে। 18টি উড়োজাহাজের বহর নিয়ে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট যেগুলো অপারেশন ছিল তার 20%-এর মতো আমরা অপারেশন এখন করছি। এতে আমার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসে ক্যাপাসিটি লস হয়েছে 1108 কোটি টাকা, অপারেটিং লস আছে 125 কোটি টাকা। নানা জটিলতার কারণে আন্তর্জাতিক রুটে সুবিধা করতে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় সরকারি সহযোগিতা চায় বিমান সংস্থাগুলো। সহযোগিতা ছাড়া বর্তমান অবস্থায় টিকে থাকা আসলে যে কোনো এয়ারলাইন্সের জন্য আসলে দুরূহ ব্যাপার। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর ব্যবহারের বিভিন্ন চার্জ 4 থেকে 6 মাসের জন্য 25 থেকে 100% মওকুফে বিমান মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি এখনো। বিমান সংস্থাগুলোকে আমাদের এই ছাড় দেওয়া যায় কিনা আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য। করোনার আগে আন্তর্জাতিক রুটে প্রতিদিন গড়ে 120টি ফ্লাইট চললেও বর্তমানে চলছে 40টি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1637 জন। এই নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,90,206 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,146 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,78,714 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,637 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,90,206 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,681 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,627 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,05,599 জন। সকালের সময় আরও থাকছে। আবারও ভোগান্তির শিকার ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া 40 যাত্রীকে দোহা বিমানবন্দরে আটকে রেখে হয়রানি। রংপুরে দিন দুপুরে চোখের পলকে এক ঠিকাদারের 12.5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ঘটে যায় এই ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। সোমবার সকাল 11:30টার দিকে রংপুরের সোনালী ব্যাংকের কাচারি বাজার শাখা থেকে 12.5 লাখ টাকা নিয়ে বের হন ঠিকাদার সুজাউল ইসলাম। তার দাবি, ব্যাংক থেকে নেমে টাকার ব্যাগটি মোটরসাইকেলের হ্যাঙ্গারে ঝুলিয়ে শুধু লক খুলেছেন তিনি। এর মধ্যেই ছিনতাই হয়ে গেছে ব্যাগটি। মোটরসাইকেলে না, এই যে পিছনে যে বাম পাশে হুক থেকে হুকের মধ্যে রাখিয়া হাইড্রোলিক্স তালাটা খুলছি। তালাটা খুলতে আমার 30 থেকে 35 সেকেন্ড সময় লাগছে। তালাটা লাগবে যে দেখি ব্যাগটা নেই। পুলিশ বলছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ফুটেজ দেখে ব্যাংক থেকে সুজাউলকে অনুসরণকারী দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার কথাও জানিয়েছেন তারা। আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করতেছি। এনআরকে গ্রুপ যারা আছে তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। প্রযুক্তিগত সহায়তার সাহায্যে আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। এ ঘটনায় সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী। দ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নীরব ব্যাধি অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা ভঙ্গুর হয়ে যাওয়া। প্রাথমিক অবস্থা উপসর্গ প্রকাশ না পাওয়ায় আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরেই এই রোগ বয়ে বেড়াতে হয় নিজের অজান্তে। বিশেষজ্ঞরা বলছেন, অস্টিওপোরোসিস থেকে নিজেকে বাঁচাতে জোর দিতে হবে কায়িক পরিশ্রম, শারীরিক ব্যায়াম, ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবারের উপর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রিকশা থেকে পড়ে আহত 55 ঊর্ধ্ব আব্দুল খালিক, আর তাতেই ভেঙে পড়ে পায়ের হাড়। এক্সরেতে ধরা পড়ে কোমর আর মেরুদণ্ডে হাড় ক্ষয়ের লক্ষণ।
আর এটি হাড় ভেঙে যাওয়ার মূল কারণ বলে মনে করেন চিকিৎসকরা। অস্টিওপোরোসিসের জন্যই ভাঙছে, বোনসটা নরম হয়ে যাওয়ার জন্য ভেঙে গেছে। ওনার যদি হাড়ের ক্ষয় না হতো তাহলে হচ্ছে গিয়া উনি হয়তো সিম্পল একটা ফ্র্যাকচার হতো। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তথ্য মতে বিশ্বে 50 ঊর্ধ্ব প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন আর প্রতি 3 জন নারীর মধ্যে একজন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে আক্রান্ত। অস্টিওপোরোসিসের কারণে প্রতি 3 সেকেন্ডে একজনের হাড় ভাঙে। বাংলাদেশে এ নিয়ে ব্যাপক ভিত্তিক পরিসংখ্যান না থাকলেও জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সীমিত পর্যায়ের এক সমীক্ষায় দেখা যায় 50 বছরের বেশি বয়সী প্রতি 2.2 জন নারীতে একজন ও প্রতি 4 জন পুরুষের বিপরীতে একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত। আর বঙ্গবন্ধু মেডিকেলের এক হিসেবে দেশে 56 লাখের বেশি আক্রান্তের ধারণা করা হচ্ছে। ফ্র্যাকচার নেক ফিমারের ভেঙে যাওয়ার পর আপনি যতই চিকিৎসা করেন 1 বছরের মধ্যে শতকরা 10 জনই কিন্তু মারা যাবে। এই জন্যই আমরা নীরব ঘাতক বলি। এটা আগে কখনো সিমটম নিয়ে আসে না। অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে হাড় যে ভাঙে যে পরিমাণ, সেই পরিমাণ রোগী সারা পৃথিবীতে ক্যান্সার বা হৃদরোগ এই দুটা যোগ করলেও তার সমপরিমাণ রোগী নেই। উপর থেকে মনে হবে যেন সম্পূর্ণ সুস্থ, চলাফেরা সমস্ত কিছু করছে, কিন্তু ভিতরে দেখা যাবে চেক করলে যে তার হলো অস্টিওপোরোসিস আছে। যখন নানা রকম কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন তাদেরকে আর সুস্থ লাইফে, স্বাভাবিক লাইফে যত আমরা রিহ্যাবিলিটেশন করার চেষ্টা করি আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে অস্টিওপোরোসিস প্রতিরোধে জোর দিতে হবে কৈশোর তারুণ্য থেকেই ব্যায়াম, কায়িক শ্রম, স্বাভাবিক ওজন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে। ঘাম ঝরানো পরিশ্রম না করলে অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করা যাবে না। 650টি মাংসপেশি, 206টি হাড় এবং 330টি আমাদের সন্ধি রয়েছে। এরা প্রত্যেকটি চাচ্ছে আমাকে ব্যবহার করলে আমি তোমাকে ভালো হাড্ডি দেবো, ভালো একটা কাঠামো দেবো। নীরব এ ঘাতক থেকে রক্ষায় ধূমপান আর মদ পান পরিহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ নির্ধারিত আকারেরও বড় মাথা গোজার ঠাই। সৌর বিদ্যুৎ যোগাবে আলো আর পানি, রান্নায় সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব চুলা, শিশুদের জন্য স্কুল, খেলার মাঠ। কক্সবাজার ক্যাম্পের তুলনায় এমন অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অপেক্ষা করছে ভাষাঞ্চল। মোহাম্মদ বাবুল হোসেনের ক্যামেরায় দেখুন ওমর ফারুকের বিশেষ প্রতিবেদন। 14 থেকে 15,000 শ্রমিকের 2 বছরের পরিশ্রমের ফসল নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল। অনুপ্রেরণা একই জেলার রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত গুচ্ছগ্রাম ধারণা। পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আবাসন গড়তে যোগ করেছেন পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন মডেল। ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষ কক্সবাজার ও ভাষাঞ্চরের তুলনা করতে গিয়ে 1.5 ডজন ক্ষেত্র চিহ্নিত করেছে। প্রত্যেকটা রুমের সাইজ যেটা হয়েছে 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ ওয়েল এনাফ, মোর দেন দ্য সাইজ অফ দ্য ইউএন স্ট্যান্ডার্ড। ইউএন টিম যখন আসছিল প্রথম 2018 সালে, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই ওয়ারহাউসগুলি দেখে। কক্সবাজারে রান্নার জন্য বনজ জ্বালানির ওপর নির্ভর করতে হয়। ভাষাঞ্চলে থাকছে ইকো চুলা আর বায়োগ্যাস প্ল্যান্ট। এছাড়া শিশুদের জন্য থাকছে 2টি স্কুল ও 1টি এতিমখানা। আরও থাকছে 3টি মসজিদ, 4টি কমিউনিটি ক্লিনিক ও 2টি 20 শয্যার হাসপাতাল। সব মিলিয়ে ভাষাঞ্চরকে উদ্বাস্তুদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থল মনে করেন প্রকল্প পরিচালক। প্রতিটা মুহূর্তে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে গাইডলাইন পেয়েছি। একই সাথে মাননীয় নৌবাহিনীর প্রধান সচক্ষে প্রতি মাসে, প্রতি 2 মাস পর একবার আমাদের এখানে ভিজিট করেন এবং ওনাদের গাইডলাইন নিয়ে কিন্তু আমরা এই প্রকল্পটা এই অবস্থায় নিতে সুষ্ঠুভাবে করতে পারছি। আমার যতটুকু ধারণা, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এখানে রয়েছে 42 কিলোমিটার রাস্তা। 3.5 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ভাষাঞ্চর রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের ক্যাম্পগুলোর তুলনায় 1000 গুণ উন্নত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও যাদের জন্য এত আয়োজন, এত কর্মযজ্ঞ, তাদের এখানে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রকল্প পরিচালকের আশা, জাতিসংঘের মূল্যায়ন টিমের পরিদর্শন শেষে সেই অনিশ্চয়তা কেটে যাবে। ওমর ফারুক, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। কুষ্টিয়ায় এবার কলার ফলন বেশ ভালো হয়েছে। করোনাকালে ব্যাপক চাহিদা থাকায় এবার ভালো লাভের আশা করছেন কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে নানা জাতের কলা। বাবুল হোসেনের ছবি ও এস এম রাশিদের তথ্যের রিপোর্ট।
কুষ্টিয়ার ৬টি উপজেলায় এবার কৃষকেরা সবরি, মেহেরসাগন, চাম্পা, মোহনভোগ জাতের কলা চাষ করেছেন কৃষকেরা। প্রতি বিঘা জমিতে সার, কীটনাশক, কলা গাছের সাকার ও পোয়া মজুরি সহ খরচ হয়েছে ২০,০০০ টাকা। প্রতি বিঘা জমিতে তারা ৩০ থেকে ৩৫,০০০ টাকা পাচ্ছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এবার কলার উৎপাদন ভালো হয়েছে। ৮০ টাকা ৬০ টাকা করে যদি কারেন্ট করতে বেড়ে যায় তাহলে চাষির কিছু টাকা হবে। এরপর যদি ঝড় টড় না হয় তাহলে হয়তো চাষির লাভ হবে। চাষি দেখা যাচ্ছে পাতলা কলা লাগায়, সেগুলো কাজ বড় হয় এবং কলাগুলো একটু ফল মোটা হয়, উচ্চতা হয়, এগুলো ৫০০-৭০০ টাকা বিক্রি করা যায়। এদিকে জেলার কলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে কলা নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। আমরা এখান থেকে কমিশনে ব্যবসা করি, এখান থেকে কলা আমরা গাড়ি নিজেরাই ঠিক করে দিই। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বুঝলেন, এখানে যে পরিমাণ লোক আসে হয়তো অনেক সময় বৃষ্টি বাদল, হাঁটলি দাঁড়ানোর জায়গা নাই। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৪,৫০০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। সকালের সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতে সিদ্ধান্ত। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার কর্মবিরতির ডাক। চলছে না পণ্যবাহী কোনো নৌযান, স্বাভাবিক যাত্রীবাহী যান। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।